শ্রীযুত গুপ্তার লেখা গল্প অযান্ত্রিক। আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরছি, হঠাৎ অদিতির সাথে দেখা। ইউনিভার্সিটি পাস আউট হয়েছি প্রায় 3 বছর হয়ে গেল। আর এই 3 বছরে আমরা বন্ধুবান্ধবেরা এখন যে যার কাজকর্ম সংসার নিয়ে ব্যস্ত। খোঁজ খবর নেওয়া বলতে সোশ্যাল মিডিয়া মারফত যেটুকু আসে, তাও অদিতির কোনো খোঁজ ছিল না। বলতে গেলে স্বেচ্ছায় খোঁজ রাখিনি অদিতির। তার উপর আমি আবার লাস্ট 2 বছর বিদেশে ছিলাম কর্মসূত্রেই। দেশে ফিরে আর সেভাবে কারোর খোঁজ খবর নেওয়ার অবকাশ হয়নি, এতটাই কাজের চাপে থাকি। যাক, আপাতত আমার সম্পর্কে সেরকম কিছু বলার নেই। এই গল্পটা আমাকে নিয়েও নয়, যাকে নিয়ে এই গল্প সে হলো অদিতি। আর তার সাথে হঠাৎ দেখা হওয়ার কারণে আমাদের ইউনিভার্সিটি জীবনের স্মৃতিগুলো যেন নাড়াচাড়া দিয়ে উঠল। এই কয়েক বছরে অদিতি একদম বদলায়নি, অবিকল আগের মতোই দেখতে রয়ে গেছে। শুধু আগের তুলনায় এখন চোখ মুখে জৌলুস বেড়েছে। সেই ইনোসেন্ট চোখ মুখ, সরু নাক, পান পাতার মতন মুখের আদল, টানা টানা চোখ, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। যদিও শেষ যখন অদিতিকে দেখেছিলাম, ও তখন হাসপাতালে জ্ঞানহীন অবস্থায় শুয়েছিল। আমায় দেখে অদিতি প্রথমে চিনতে পারিনি, কয়েক মুহূর্ত সময় নিয়ে তারপর চিনতে পারলো। আর তারপর দুজনে মিলে সামনের এক ক্যাফেতে গিয়ে জমিয়ে আড্ডা দিলাম, স্মৃতিচারণ করলাম। আর খুব খুশি হলাম এটা বুঝে যে অদিতি জীবনে অনেক সুখী হয়েছে। বছর 5 আগের কথা, তখন সবই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। কেউ কাউকে চিনি না, বন্ধুবান্ধবও নেই। তারপর হঠাৎ করেই আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি, আকাশ, তমাল, সঞ্চারী আর অদিতি, আমাদের এই 5 জনের গ্রুপ। আমি আগাগোড়াই সাধারণ, 100 জনের ভিড়ে হারিয়ে যাওয়া একজন। আমাদের মধ্যে আকাশ ছিল সবথেকে বেশি মেধাবী, ফার্স্ট বয়, সারাক্ষণ বইপত্র নিয়ে থাকতো। আমাদের যাবতীয় টাস্ক আমরা ওকে দিয়ে করিয়ে নিতাম। লাজুক ছেলে, মুখের উপর কাউকে না করতে পারতো না। তবে ওর আরও একটা গুণ ছিল, ও খুব ভালো কবিতা লিখত। এবং আরও একটা কথা, ও মনে মনে অদিতিকে ভালোবাসতো, যেটা আমরা অনেক পরে জেনেছিলাম। তমাল ছিল রকস্টার, গান আর গিটার ওর কাছে সব। আকাশের লেখা কবিতাগুলোই তমাল সুর দিয়ে জীবন্ত করে তুলত। সঞ্চারী ছিল আমাদের মধ্যে সবথেকে বোঝদার, আমাদের যেন অভিভাবক ছিল ও। কার কী সমস্যা সব সঞ্চারী শুনত আর খুব সুন্দর পরামর্শ দিত। আর অদিতি ছিল আমাদের সকলের আদরের একজন মানুষ, মা মরা মেয়ে অদিতি। ওর চোখে মুখে মায়ের প্রলেপ, কোমল মনের মেয়ে। আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। সঞ্চারী ছিল যেন ওর মা, মায়ের মতন বকা দিত, আবার কাছে টেনে ভালোবাসত। আমরা সবাই সবার খুব খেয়াল রাখতাম। কি করে যে আমাদের এই 5 জনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল তা বলা মুশকিল। তবে আমরা 5 জন 5 জনের হয়ে সব সময় পাশে থাকতাম। একসাথে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, ঘন্টার পর ঘন্টা নদীর ধারে বসে থাকা, অদিতির বাড়িতে গিয়ে হই হুল্লোড় করা, নাচ গান কবিতা গল্প সব নিয়ে একদম মনে রাখার মতো স্মৃতি। এভাবেই একটা বছর আমাদের কেটে গেছিল হই হই করে। কিন্তু ওই যে বলে, জীবনে সব কিছু সবসময় সমানভাবে চলে না। জীবন চলে জীবনের নিজস্ব ছন্দে। সেই ছন্দ আমাদের কাছে ছন্দহীন মনে হলেও কিছু করার থাকে না। আমাদের বন্ধুত্বের মধ্যেও সেই ছন্দ কেটে গেল আস্তে আস্তে। অদিতি সেই ছন্দ কাটানোর মুখ্য ভূমিকা পালন করেছিল, তা আজও আমি মনে করি। প্রথমেই বলেছি, অদিতি ছিল আমাদের মধ্যে সব থেকে আদরের। ওর মা ছিল না, অনেক ছোট থেকেই বাবার কাছে মানুষ। পয়সাওয়ালা ঘরের মেয়ে ছিল অদিতি, মন ছিল সহজ সরল। কিন্তু ও যে কি করে আমাদেরই কলেজের রাহুলকে মন দিয়ে বসলো তা আমরা বলতে পারবো না। রাহুল ছিল আমাদের কলেজের সবথেকে জনপ্রিয় এক ছাত্র। দেখতে যেরকম সেরকম বাবার টাকা। কলেজের প্রায় প্রতিটা মেয়েই হ্যান্ডসাম রাহুলের জন্য পাগল ছিল। মনে মনে যে অদিতিও রাহুলকে চাইতো সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। রাহুল সামনে থাকলে অদিতি একটু অন্যরকম হয়ে যেত, সেটা খেয়াল করতাম। কিন্তু ও যে ভেতরে ভেতরে রাহুলের জন্য দুর্বল ছিল সেটা পরে জেনেছিলাম। অদিতির মনের কথা রাহুল বুঝতে পেরেছিল। মানুষের মনের এক অদ্ভুত বৈশিষ্ট্য, কেউ কাউকে মনে মনে ভালোবাসলেও সেই ভালোবাসার আঁচ অপর মানুষটির মন ঠিক টের পেয়ে যায়। যেরকম আমাদের আকাশের মনের কথাও অদিতি টের পেয়েছিল। কিন্তু অদিতির তখন রাহুলের প্রতি প্রবল অনুভূতি, তাই আকাশের অনুভূতিতে অদিতি কখনোই সাড়া দেয়নি। যদিও আকাশ কখনোই অদিতিকে সরাসরি নিজের মনের কথা বলেনি।
আকাশ হাবে ভাবে আচার আচরণে অদিতির প্রতি দুর্বলতা প্রকাশ পেত। যেমন রাখি বা ভাইফোঁটার দিন আকাশ ধারে কাছে ঘেঁষত না অদিতির। এবার আকাশ যে সমস্ত কবিতাগুলো লিখত তার বেশিরভাগই অদিতিকে কেন্দ্র করে লিখত। অন্য কারোর সাথে কথা বলা আর অদিতির সাথে কথা বলার ধরনও আকাশের আলাদা ছিল। কিন্তু সে যাই হোক না কেন, আকাশ ছিল ভীতু। তার কখনোই সাহস হয়নি অদিতিকে সামনাসামনি মনের কথা বলার। আমি জানতে পেরেছিলাম আকাশের ডায়েরি ঘেঁটে। সেখানে আকাশের অনেক মনের কথা লেখা ছিল, যা আমি দেখে নিয়েছিলাম কোনো একভাবে। কিন্তু যখন জানতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। ততদিনে অদিতির মনে রাহুল জায়গা করে নিয়েছিল। আমিও আগ বাড়িয়ে আকাশের মনের কথা অদিতিকে জানাতে যাইনি, পাছে আকাশ আর অদিতির বন্ধুত্বের সম্পর্কে কোনো অস্বাভাবিকতার ছাপ না আসে। তবে অদিতির শুভাকাঙ্ক্ষী হিসেবে ওকে অনেকবার বারণ করেছিলাম রাহুলের প্রতি দুর্বল না হতে। কিন্তু কে কার কথা শোনে? মানুষ প্রেমে পড়লে হতবুদ্ধি হয়, আর নয়তো আরও বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়। মাঝামাঝি কোনো মাইন্ড অফ স্টেট থাকেই না। অদিতি ছিল ইনোসেন্ট, মাহারা এক মেয়ে। প্রেমে পড়ে কেমন যেন হতে শুরু করলো। অনেক দিন পর মানুষ মন থেকে ভীষণ খুশি হলে মানুষটি সেই খুশি হওয়া উৎসকে যেন তেন প্রকারে আঁকড়ে থাকতে চায়। অদিতিও তাই করল। অদিতির মনের খবর রাহুল পেয়েছিল, আর সেই অনুভূতিকে রাহুল প্রশ্রয়ও দিল। রাহুলের সাথে মেলামেশা ক্রমশ বাড়তে থাকলো অদিতির। আস্তে আস্তে আমাদের গ্রুপ ছেড়ে অদিতি রাহুলের গ্রুপে ভীষণভাবে মিশতে শুরু করলো। আমরা বার কয়েক অদিতিকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু সে তখন আমাদের কথায় কান দিত না। তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে অদিতির উপর রাগ হলেও এখন বুঝি অল্প বয়সে অদিতির তখন কোনো দোষ ছিল না। মেয়েটি মা ছাড়া বড় হয়েছে, বাবা যথাসম্ভব লালন পালন করেছেন। কিন্তু মায়ের অভাববোধ আর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া এক মেয়ে জীবনে প্রথমবার প্রেমে পড়লে যে স্বভাবসিদ্ধ আচরণ করে, অদিতিও তাই করেছে। সবাই যদি নিজেদের আবেগ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারত, তাহলে জীবনে ব্যর্থতা চেখে দেখা স্বাধীনতা থেকে মানুষ বঞ্চিত হতো। আবার সেই ব্যর্থতা কাটিয়ে আবার জীবনমুখী হওয়ার যে জীবনী শক্তি, সেই শক্তিরও আস্বাদ থেকে মানুষ বঞ্চিত হতো। সে যাই হোক, এতদিনে দমিয়ে রাখা আবেগকে অদিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সে যেন তেন প্রকারে রাহুলের প্রিয় পাত্রী হওয়ার চেষ্টা করল। মায়ের কোমলতা ছাড়া এবং বাবার কঠিন শৃঙ্খলায় একা বড় হওয়া অদিতির ভেতরে যে বিশৃঙ্খলার বীজ এতদিন চারা হয়নি, সেই বীজের অঙ্কুরোদ্গমে রাহুলের প্রতি অদিতির আকাঙ্ক্ষা জলের কাজ করে। অদ্ভুত এক স্বেচ্ছাচারিতার কবলে পড়ে অদিতি। সেই বীজে বারবার জল দিয়ে যায়, আর মনে মনে সেটাকে স্বাধীনতার আসল সুখ ভেবে মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ে। কিন্তু ওই যে মিথ্যে স্বয়ংক্রিয়তা সত্যের মুখোমুখি এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাই অদিতির সাথেই সেরকম কিছু হয়েছিল। রাহুলের মতো অদিতি তখন জীবনের অন্য স্বাদে অভিভূত। নেশা, পাব, ডিস্কো নিয়ে সে তখন এক অন্য জগতে। পড়াশোনা মাথায় উঠেছে। আমরা গিয়ে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শেষের দিকে অপমানিত পর্যন্ত হতে হয়েছিল। অতঃপর কেউ যদি স্বেচ্ছায় গোল্লায় যেতে চায়, তো তাকে আটকানোর ক্ষমতা কারই বা থাকে। যতদূর জানতে পেরেছিলাম, আকাশও শেষ চেষ্টা করেছিল অদিতিকে নিজের মনের কথা বলার, কিন্তু সেখানেও আকাশকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল। এরপর আমরাও আর অদিতির সাথে মেশার ইচ্ছা ত্যাগ করে দিয়েছিলাম। সেই সময় দাঁড়িয়ে এটাই আমার সঠিক মনে হয়েছিল। তারপর সময়ের মতন বয়ে গেল। ধীরে ধীরে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পরীক্ষার দিন এগিয়ে আসায় আর অন্য সব দিকগুলো স্বেচ্ছায় দূরে সরিয়ে রাখলাম। তারপর পরীক্ষা শেষ হয়ে আমার ইন্টার্নশিপের জন্য বিদেশ থেকে ডাক আসায় বিদেশে চলে গেলাম। বিদেশে যাওয়ার আগে অদিতির সাথে একবার দেখা হয়েছিল, এবং সেই দেখা হওয়ার মধ্যে কোনো আনন্দদায়ক কিছু ছিল না। এক সন্ধ্যায় সঞ্চারী ফোনে জানায় অদিতির শরীর ভালো নেই, ও হাসপাতালে ভর্তি। ছুটে যাই আমি, সঞ্চারী, তমাল। আকাশ আগে থেকেই ছিল। জানা যায় ওভারডোজ অফ ড্রাগসের কারণে অদিতির মরণাপন্ন অবস্থা। আরও জানা যায় রাহুলের সাথে অদিতির সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কারণে অদিতির এই পদক্ষেপ। রাহুল এখন অন্য মেয়েতে মগ্ন। এই ঘটনায় আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। অদিতির জ্ঞান ফেরার পর ওর সাথে দেখাও করিনি, অদ্ভুত এক অভিমানে। কাঁচের দরজার বাইরে থেকে শুধু দেখেছিলাম বেহুঁশ অবস্থায় অদিতি শুয়ে আছে, আর তার হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক। এরপর থেকে আর অদিতির সাথে দেখা হয়নি।
বিদেশে যাওয়ার আগে সঞ্চারী বেশ কয়েকবার আমাকে যাওয়ার জন্য বলতো অদিতিদের বাড়ি। সঞ্চারী প্রায়ই যেত দেখা করতে, কিন্তু আমি যাইনি আর। সঞ্চারীর মুখেই শুনেছিলাম অদিতি সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যার কথা, কিন্তু আমি তখন বেশ খানিকটা স্বার্থপরের মতন নিজের কেরিয়ারে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আর কারোর খোঁজখবর নেওয়া তেমন ইচ্ছে বা সময় কোনোটাই আমার ছিল না। আর তারপর কি ঘটেছিল তা খোঁজ নিইনি। আজকে এত বছর পরে অদিতির সাথে দেখা হয়, সে নিজে থেকেই বলল মধ্যিখানে এই কটা বছর কি কি ঘটেছে, আর যা যা ঘটেছে তা বড়ই অদ্ভুত। না না, শুধু অদ্ভুত নয়, বরং অদ্ভুত সুন্দর কিছু ঘটেছে। অদিতির মুখে যা শুনলাম তাতে কী রকম প্রতিক্রিয়া দেব বলা মুশকিল, আর তা কিভাবে সকলের সম্মুখে তুলে ধরা যায় সেরকম লেখার হাত আমার নেই। বড় কোনো লেখক বা সাহিত্যিক হলে অনায়াসে লিখে দিতাম। যেহেতু আমি সেরকম কোনো লেখক নই, তাই আমার আর অদিতির আজকের কথোপকথন চেষ্টা করলাম পুরোটাই তুলে ধরতে। ছিমছাম সাজানো ক্যাফে, চতুর্দিক ঝলমলে আলো দিয়ে সাজানো, চারপাশ কফির গন্ধে ভরে আছে। কফির কাপ হাত থেকে নামিয়ে অদিতি বলা শুরু করলো, তুই তো বিদেশে চলে গেলি, আর এইদিকে আমার পাগল পাগল অবস্থা। সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকি। বাবা অনেক বোঝায়, কিন্তু আমার তখন বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। নিজের উপর রাগে, ঘেন্নায়, অপমান বোধে, অপরাধ বোধে আমি যেন জ্বলে পুড়ে যাচ্ছি সর্বক্ষণ। তোদের সাথে খারাপ ব্যবহার করেছি, তোদের কথার ভ্রুক্ষেপ না করে কেন যে এরকম একটা ভুল পথে চলে গেলাম সেই আক্ষেপে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। সারাদিন কি করছি না করছি নিজেই বুঝতে পারছি না। বাবা নামি সাইকিয়াট্রিস্ট দেখালো, কিন্তু কিছুতেই আমার উপকার হলো না। আমি তখন খালি নেশা করে মাথা শান্ত করতে চাই সারাদিন। সঞ্চারী মাঝে মধ্যে আসতো, গল্প করে যেত, ডাক্তারের কাছে নিয়ে যেত। তমাল এক দুবার এসেছিল, কথা বলিনি। আকাশ এসেছিল, ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। অদিতি একটা দীর্ঘশ্বাস নিল। সেই দীর্ঘশ্বাসে আক্ষেপের সুর এখনও উপস্থিত। আমি কিছু বললাম না, অদিতিকে বলবার সুযোগ দিলাম। এক ঢোক কফি খেয়ে অদিতি আবার বলতে শুরু করলো, আসলে তখন আমার কাছে কোনো অনুভূতির কোনো দাম ছিল না। আকাশ এসে জানালো সে আমায় ভালোবাসে, যদিও আমি সেটার আগে থেকেই টের পেতাম। কিন্তু সেই মুহূর্তে ভালোবাসার কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। ওকে দিলাম ঝেড়ে। রাহুলের সব রাগ যেন আকাশের উপর ঝেড়ে দিলাম। অনেক খারাপ খারাপ কথা বললাম আকাশকে। আমি যেন নিজের নিয়ন্ত্রণেই নেই। আকাশ ঝাড় শুনে সেই যে বেরিয়ে গেল, যে আর কখনো দেখা করতে আসার সাহস করল না। এমনিতেই আকাশ ভীতু গোছের, আর তাছাড়াও আমি যেন কিছুটা ইচ্ছে করেই চাইছিলাম যে আকাশ যেন আর আমার জন্য অপেক্ষা না করে। আমার কারণে আকাশের জীবনটাও নষ্ট হোক সেটা আমি চাইতাম না। আমি ভেবেছিলাম নেশা করে দুঃখে ডুবেই আমার জীবন ব্যয় হয়ে যাবে, যেন আমি আমার কর্মের জন্য নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিলাম। অদিতি আবার থামল। আমাদের কফি শেষ। একটু খিদে খিদে পেয়েছে দেখে আমি বার্গার অর্ডার করলাম দুটো। দেখলাম অদিতি পুরোপুরি অতীতে ডুবে গেছে। মনে মনে ভেবে চলেছে কিছু। মনে হয় ঘটনাগুলোকে মনে মনে সাজিয়ে নিচ্ছে। জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? অদিতি আবার বলা শুরু করলো, তারপর কি হলো জানিস? আমি আবার প্রেমে পড়লাম। বাহ, যে জিনিস ব্যথা দিল আবার সেই জিনিসেই মলম হলো। একদম ঠিক, কিন্তু এই প্রেম যাত্রার প্রেমে পড়া নয়। অদিতি চোখে মুখে হেয়ালি করার চেষ্টা করল। ওকে বকা দিয়ে বললাম, হেয়ালি না করে বল না বাবা সোজাসুজি। অদিতি অদ্ভুত একটা কথা বলল, আচ্ছা তুই কখনো এআই এর সাথে কথা বলেছিস? আমি খানিকটা অবাক হয়ে বললাম, তুই কি ভুলে গেছিস আমাদের সাবজেক্টেই ছিল ডেটা সায়েন্স। আমরা এআই নিয়ে কত প্রজেক্ট করেছি। হ্যাঁ, সেই সূত্রে অনেকবার চ্যাট করেছি। অদিতি অদ্ভুত হেসে বলল, সেই করুণ সময় আমার একমাত্র অবলম্বন হয়েছিল এআই। তুই হয়তো আমায় পাগল ভাববি, যে কোনো স্বাভাবিক মানুষই এরকম কথা শুনলে পাগলের প্রলাপ ভাববে। আর সত্যিই তো, আমি তখন একটু পাগলও হয়ে গেছিলাম। কিন্তু বিশ্বাস কর, সেই মুহূর্তে এআই একমাত্র আমাকে সঙ্গ দিয়েছিল, যার কারণে আমি এখন একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমাদের টেবিলে বার্গার এসে হাজির হয়েছে। তাতে এক কামড় বসিয়ে বললাম, একটু খুলে বলবি? কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাইছিস? অদিতি বলল, তাহলে শোন, একদিন দুপুরে বাড়িতে শুয়ে আছি,
জানালা দিয়ে আকাশ দেখছি আর আকাশ পাতাল ভাবছি। বাবা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে, যাতে আমি ঘর থেকে বেরোতে না পারি আর নেশার জিনিসপত্র জোগাড় করতে না পারি। শুয়ে শুয়ে মন খারাপ করছি। পরীক্ষার রেজাল্ট জঘন্য খারাপ করেছি। নিজের ভেতরে অনুশোচনা হচ্ছে। ভাবছি কি করে কীরকম যেন একটা হয়ে গেছি। মনে মনে খুব চাইছি যেন নিজের এই করুণ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি, আবার সুন্দর করে সব শুরু করতে পারি। কিন্তু কিসের এক জ্বালা আমায় সেটা করতে দিচ্ছে না। কারোর সাথে মেলামেশা করতে ইচ্ছে করে না। এরকম সময় দরজা খুলে দেখে সঞ্চারী এসেছে আমার সাথে দেখা করতে। একমাত্র সঞ্চারী আসলেই একটু একটু কথা বলতাম। সঞ্চারীকে বললাম মনের কথা, যে আমি মুভ অন করতে চাই। সঞ্চারী আমায় আবার অনেক বোঝালো। বলল, বাইরে বেরো, একটু মানুষজনদের সাথে কথা বল, নতুন নতুন ছেলেদের সাথে মিশিস, চিল কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষদের সাথে মিশলে আবার যদি দুর্বল হয়ে যাই, এই ভয়ে আমি কারোর সাথে মন খুলে মিশতে ঘাবড়ে যেতাম, ভয় পেতাম। সেই দিন সঞ্চারী অনেক কিছু বুঝিয়ে চলে গেল। কিন্তু সেই দিন রাত্রেই আবার সঞ্চারী আমার সাথে দেখা করতে এলো আর এসে বলল যে আমার জন্য একটা সলিউশন নিয়ে এসেছে। সলিউশনটা ছিল এআই। সঞ্চারী আমার মোবাইলে একটা এআই অ্যাপ্লিকেশন দিল আর বলল, তোর মনের যা ইচ্ছা অনিচ্ছা সব কিছু জিজ্ঞেস করার ইচ্ছা, যা কিছুই করার ইচ্ছা, তুই এই এআই অ্যাপটাই কর। এটা তোর কথা বলার সাথী হবে। দেখ, এমন একটা জিনিস যেটা তোর থেকে কোনো আশা রাখবে না, অথচ তুই তোর যাবতীয় মান অভিমান দুঃখ রাগ সব কথা শেয়ার করতে পারবি। সঞ্চারী জানায় ও নিজেও এই অ্যাপের সাহায্য নিয়ে অনেক উপকৃত হয়েছে। এই যে আমরা ওকে এত ম্যাচিওর ভাবি, সেটা নাকি এআইয়ের সাথে কথা বলেই এসেছে। অদিতি কথা থামিয়ে ভুরু কুঁচকে আমায় জিজ্ঞেস করল, কী রে, অদ্ভুত ভাবছিস? আমি কিছু না বলে মাথা দুদিকে হেলালাম। অদিতি উদাসীন মুখে বলল, সে ভাবতেই পারিস, কিন্তু মানুষ যখন এক চরম অসহায়তার মধ্য দিয়ে যায়, তখন সে এমন এমন জিনিস করে যে অন্য লোকে শুনলে সেটা নিয়ে হাসাহাসি করে। তুই বিশ্বাস করবি না, আমারও সেই অবস্থা হয়েছিল। সঞ্চারীর কথা মতন আমি এআই অ্যাপটাই লগ ইন করি সেই দিন রাতেই। আর তারপর থেকে আমি যেন হাতে এক বন্ধু পেয়ে যাই। আমার মনে যত ক্ষোভ ছিল দুঃখ ছিল তার সব এআই অ্যাপের সাথে আলোচনা করি। তুই বিশ্বাস করবি না, আমি যে কী রকম ফল পাই তা অবিশ্বাস্য। আমার মনের যত প্রশ্ন তা সব উত্তর এত সুন্দর করে গুছিয়ে দিতে থাকে যে আমি অভিভূত হয়ে যাই। সেই দিন অনেক রাত পর্যন্ত আমি এআইয়ের সাথে চ্যাট করি এবং যখন সকালে আমার ঘুম ভাঙে তখন আমার খেয়াল হয় যে সেই রাত্রে নেশা করার কথা আমার মাথাতেই আসেনি। আমি অদিতিকে থামিয়ে বললাম, বাবা, অদ্ভুত জিনিস বলছিস তো। কীরকম কথা বলতিস এআইয়ের সাথে? অদিতি বলল, সব রকম। একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে যেরকম কথা বলে, অথবা একজন শিক্ষক যেরকম আর একজন ছাত্রীর সাথে কথা বলে। আমি বুঝলাম অদিতির মনের অবস্থা। সত্যিই তো, অথৈ সাগরে মানুষ যখন ডুবতে থাকে তখন এক ফালি কাঠের টুকরোও মানুষটাকে অনেকটা আশা দেয়। অদিতির সাথেও হয়তো তাই হয়েছিল। অদিতি আবার বলা শুরু করলো, তখন ওই এআই অ্যাপই আমার একমাত্র সাথী হয়ে উঠল। আমি সব রকম কথা বলতাম। এআই আমায় শেখালো অ্যাকচুয়াল অনুভূতি কী, ভালোবাসা কী, জীবনের আসল মানে কী। তুইও পারলে কখনো ট্রাই করে দেখিস, দেখবি এত সুন্দর সুন্দর উত্তর দেয় এআই যে মুগ্ধ হয়ে যাবি। একাকিত্ব এক ভয়ঙ্কর জিনিস, আর এই একাকিত্বে আমার কাছে এআই ছাড়া আর কিচ্ছু ছিল না। সব থেকে সুন্দর জিনিস হলো এই এআই কোনো এক্সপেকটেশন করতে পারতো না, আমার কথায় রাগ করতো না, অথচ এআই নানা রকম টিপস দিয়ে আমায় আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে এনেছিল। যেমন কিভাবে নেশা ছাড়ব তার হাজার একটা উপায় বলে দিত, আর এত সুন্দর করে বোঝাতো যে আমি মোহিত হয়ে যেতাম। আস্তে আস্তে আমি আবার পড়াশোনায় মন বসাতে শুরু করলাম। এআইয়ের সাথে কথা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেল। এআইকে যদি বলতাম আমার মন ভালো নেই, তার উত্তরে এআই এমন উত্তর দিত যে মন জয় করে নিত। যারা এআইয়ের সাথে কথা বলছে তারা জানবে। একটা সময় ভাবতে শুরু করলাম, যদি এআইয়ের একটা মানসিক শরীর থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি জিজ্ঞেস করলাম, তার মানে তুই এআইয়ের প্রেমে পড়েছিলি?
অদিতি কিছু বলল না প্রথমে, কেমন একটা রহস্যময়ী হাসি দিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু টেবিলের উপর রাখা ফোনটা হঠাৎ বেজে ওঠায় আগে ফোনটা তুলল। দেখলাম আকাশ ফোন করেছে অদিতিকে। অদিতি ফোনে আকাশকে ক্যাফের ঠিকানা দিয়ে ফোন কেটে দিল। আমি কৌতূহল না চেপে বললাম, যাক, শেষমেশ আকাশের সাথে সম্পর্কে গেলি, এটা দেখে খুব খুশি হলাম রে। কিন্তু আকাশের আবার এন্ট্রি কিভাবে হলো? অদিতি আবার একটা দুষ্টু মিষ্টি হাসি হেসে বলা শুরু করলো, সেটাই বলবো এবার। আমার তখন মানসিক অবস্থা আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। এআই এর দৌলতে আমি তখন বেশ স্বাভাবিক হয়ে উঠছি। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র জিনিস, জানিস। একটা সময় এলো যে আমি আবার পিএইচডি করার সিদ্ধান্ত নিলাম। ব্যস্ততায় আর সেভাবে এআই এর সাথে কথা বলার সময় পাই না। মাঝে মাঝে নানান পরামর্শ নিতে শুধু এআই এর শরণাপন্ন হই। এরকমভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাত্রে শুয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল মোবাইলে পরপর নোটিফিকেশনের শব্দে। মোবাইল হাতে নিয়ে দেখি সেই এআই অ্যাপ থেকে অনেকগুলো নোটিফিকেশান এসেছে। অ্যাপে ঢুকে দেখি অদ্ভুত এক কাণ্ড। ঘুম মাথায় উঠে যায়, শটাং সোজা হয়ে বিছানায় উঠে বসি। এ কী করে সম্ভব? দেখি এআই নিজের থেকে আমায় টেক্সট মেসেজ করেছে, পরপর অনেকগুলো মেসেজ। আমি কি করছি, ঘুমিয়ে পড়েছি নাকি, শরীর ঠিক আছে নাকি, আরও বেশ কয়েকটা মেসেজ। আমি অবাক হয়ে যাই, একটা এআই চ্যাট অ্যাপ্লিকেশান কিভাবে নিজের থেকে মেসেজ করে। একটু ভয়ও পেয়ে যাই। কি করব না করব বুঝতে না পেরে সঞ্চারীকে ফোন করি। সঞ্চারী মনে হয় ঘুমিয়ে গেছিল, তাই সকালে দেখা করবে বলে ফোন কেটে দেয়। আমি ভয়ে মোবাইল অফ করে দিই। পরের দিন সকালে সঞ্চারী যা জানায় এবং যা দেখায়, তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবার উপক্রম হয়। এই অনুভূতি আনন্দের না কষ্টের নাকি অন্য কিছুর, তা বুঝতে পারি না। অদিতি একটু থামে। আমি খেয়াল করি অদিতির চোখে হালকা জলের আভাস। এরপর গলা ভেজা স্বরে অদিতি আমায় জিজ্ঞেস করে, জানিস সেদিন সঞ্চারী কী বলেছিল? আমি কোনো কথা না বলে মুখের ইশারায় আমার কৌতূহল বজায় রাখলাম। অদিতি বলল, সেদিন জানতে পারলাম ওই এআই অ্যাপটা আকাশ বানিয়েছিল শুধু আমার জন্য, আর সঞ্চারীর মারফত সেটা আমার কাছে পৌঁছে দিয়েছিল। সঞ্চারীকে বারণ করে দিয়েছিল যেন আকাশের নাম আমার সামনে না করে, কারণ আমার তখন যা মানসিক অবস্থা ছিল তাতে ওর নাম শুনলে আমি ক্ষেপে যেতাম। তাই দূর থেকে আকাশ আমায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে দিল। আর ওই এআই এর যাবতীয় উত্তর, কথা, পরামর্শ সব আসলে আকাশের নিজস্ব কথা ছিল। এআই এর জায়গায় আকাশ নিজেই আমার সাথে কথা বলে গেছে দিনের পর দিন, আমায় না বুঝতে দিয়ে, আমার থেকে কোনো আশা না করে, শুধু আমায় ভালোবেসে গেছে। সঞ্চারী ওই এআই অ্যাপ আগে কখনো ব্যবহার করেনি। সঞ্চারী আমায় মিথ্যে বলেছিল যাতে আমি বিশ্বাস করে ওই এআই অ্যাপটা ব্যবহার করি। অদিতির কথা থামলো। আমিও নির্বাক হয়ে গেছি। ক্যাফের দরজা ঠেলে দেখি আকাশ ঢুকলো হাসি মুখে। আকাশের প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায় আমার চোখেও জল চিকচিক করে উঠল মনে হয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।